নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12 যে খবরে প্রথমেই নজর রাখবো। ছেলে দুষ্টুমি করায় গলায় ফাঁস লাগিয়ে খুন, আর এই খুনের কথা স্বীকার করেছে মা, স্বীকার মায়ের। শনিবার ছেলেকে খুন করে আত্মসমর্পণ করেছিল মা। নরেন্দ্রপুরের ঘটনাতে শনিবারই গ্রেফতার করা হয়েছিল মাকে। ছেলে দুষ্টুমি করছিল এবং যার কারণেই তাকে সেই সময় খুন করেছে মা, এমনই কিন্তু নিজেই স্বীকারোক্তিতে জানিয়েছে মা। এবং তারপরেই থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন মা। নরেন্দ্রপুরে সেখানে এই ঘটনা ঘটেছিল, আপনারা জানেন গতকালই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মাকে। শনিবারই ছেলেকে খুন করে আত্মসমর্পণ করেন মা। এবং নরেন্দ্রপুরে সেখানেই ঘটনা ঘটেছিল, যেমনটা নিজের স্বীকারোক্তিতে মা জানিয়েছে যে ছেলে দুষ্টুমি করছিল, যার কারণে এই ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন। শনিবারই এই ঘটনা তিনি ঘটান এবং নরেন্দ্রপুর থানায় গিয়ে সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। সুখদেব দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুখদেব, কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল যেটা ঘটেছিল, এই তনুজা মণ্ডল যিনি আছেন তার একমাত্র ছেলে দেবজিৎ মণ্ডল উর্ফে গোপাল, তাকে তার 8 বছরের শিশু সন্তানকে কিন্তু গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তবে গতকালই কিন্তু সে তারপরে থানায় এসে আত্মসমর্পণ করে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। আত্মসমর্পণ করার পরে কিন্তু তাকে আজ সকালে কিন্তু যে সোনারপুর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিন্তু তার স্বীকারোক্তি যে হ্যাঁ, তার ছেলে দুষ্টুমি করছিল বলেই কিন্তু তাকে এই শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তো এক প্রকার স্বীকারোক্তি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে তনুজা মণ্ডল, তাকে কিন্তু বারুইপুর আদালতে তোলা হবে। অভিক, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, যেখানে নরেন্দ্রপুরে গতকাল এই ঘটনা ঘটেছিল এবং সেখানেই মা ছেলেকে খুন করেছিল এবং যেমনটি নিজের স্বীকারোক্তিতে জানিয়েছে যে ছেলে দুষ্টুমি করছিল, যার কারণেই তাকে খুন করেছেন তিনি এবং তারপরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবারই সৈফ আলী খানের ওপর হামলা করা হয়েছিল তার নিজের বাড়িতে। আর সৈফ আলী খানের ওপর হামলায় বাংলাদেশের চোখ। থানা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি যুবককে। অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ সে বাংলাদেশের যুবক এবং থানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনাতে সে জড়িত রয়েছে এমনই অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে থানা থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার গভীর রাতে, তার উপরে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনাতেই এবার কি তাহলে বাংলাদেশের চোখ? কারণ যেমনটা জানা যাচ্ছে যে যুবককে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম, সে বাংলাদেশের যুবক এবং এদেশে এসে সে থাকতো। থানে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই বাংলাদেশি যুবক সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ এবং সৈফ আলী খান, তার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার একের পর এক গ্রেফতার করা হচ্ছে। সেই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে, যে বাংলাদেশে থাকতো এমনটাই জানা যাচ্ছে এবং থানে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় সে জড়িত রয়েছে এই অভিযোগ। ওয়াসিম আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। ওয়াসিম, কি জানা যাচ্ছে? সৈফ আলী খানের ওপর যে হামলা চালিয়েছিল সেই অভিযুক্ত, তার সঙ্গে বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে, ঠিক কি ঘটনা? দেখো, মুম্বাই পুলিশ আজকে যাকে গ্রেফতার করেছে তাকে কিন্তু অনুমান করছে তিনি একজন বাংলাদেশি। কারণ তার কাছে কোনো বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই এবং তার কাছে এমন কিছু জিনিস পাওয়া গেছে যার সূত্র ধরে পুলিশ কিন্তু অনুমান ওই ধৃত বাংলাদেশি। এবং পুলিশ যেটা আরো জানাচ্ছে যে ধৃতের নাম শরীফুল ইসলাম শাহজাদ মোহাম্মদ রহিলা, 30 বছরের যুবক। ভারতে কিন্তু বেআইনি ভাবে প্রবেশ করেন এবং মুম্বাইতে বিগত বেশ কয়েক মাস ধরে ওর্লিতে একটি ভাড়া বাড়িতে নাম পরিবর্তন করে থাকতেন। তিনি কিন্তু বিজয় দাস নাম করে মুম্বাইয়ের একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। আর ধৃতকে এই মুহূর্তে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ এবং পুলিশ হেফাজতে অনুরোধ করা হয়েছে। তারপর তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে এবং পুলিশ যেটা আরো জানাচ্ছে যে ধৃতের বিরুদ্ধে
পাসপোর্ট অ্যাক্টের ধারায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। ওয়াসিম আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে নাম পরিবর্তন করে মুম্বাই থাকতো এই অভিযুক্ত, যার কিনা বাংলাদেশের সঙ্গে যোগ রয়েছে, এবং বাংলাদেশের যুবক অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ, সে নাম পরিবর্তন করেছিল এবং মুম্বাই এসে দীর্ঘদিন ধরে থাকতো, এবং সে সৈফ আলী খানের ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং থানে থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শরীফুলকে। আপনাদের আরো করে জানিয়ে রাখবো, সৈফ আলী খান বৃহস্পতিবার গভীর রাতে তার উপরে হামলার ঘটনা, সেই ঘটনাতেই কি বাংলাদেশের যোগ? কারণ অভিযুক্ত শরীফুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের যুবক সে। ডোমকলে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। পলাতক ছিল সে, এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সোহেল রানা। ধৃত হাফিজুল শেখকে আদালতে পেশ করা হয়েছে ডোমকলে। সেখানে পুলিশের ওপরে হামলা চালানোর ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাতেই এবার মূল অভিযুক্ত সোহেল রানা, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনা ঘটানোর তারপর থেকেই সে পলাতক ছিল এবং তারই খোঁজ চালাচ্ছিল পুলিশ। অন্যদিকে ধৃত হাফিজুল শেখ, তাকে আদালতে পেশ করা হয়। মূল অভিযুক্ত সোহেল রানা ডোমকলের পুলিশের উপর হামলার ঘটনার মূল অভিযুক্ত পলাতক ছিল, অবশেষে তাকে গ্রেফতার করা হলো। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাকিবুল, এই যে মূল অভিযুক্ত, তাকে অবশেষে গ্রেফতার করতে পারলো পুলিশ, কোথা থেকে খোঁজ পাওয়া গেল তার? দেখো, মুর্শিদাবাদের ডোমকলের যে আলীনগর রয়েছে, সেই আলীনগরেই কিন্তু গত বুধবার এক অভিযুক্তকে সাথে করে পুলিশ সেখানে গিয়েছিল চুরির মাল উদ্ধার করতে। সেই অভিযুক্ত সোহেল রানাকে নিয়ে গেলে পুলিশ আধিকারিকের উপরে তার পরিবারের লোকজন এবং প্রাক্তন প্রধান সহ প্রধানের স্বামী পুলিশের উপরে একটা ধারালো অস্ত্রের আক্রমণ চালায়, এবং এই হামলার পরেই কিন্তু ওই অভিযুক্ত সোহেল রানাকে ছিনিয়ে নেয়। তারপরেই কিন্তু সোহেল রানা মূল অভিযুক্ত, তিনি কিন্তু এখন পর্যন্ত পলাতকে রয়েছে। তার কিন্তু খোঁজ পাওয়া যায়নি। কিন্তু ওই যে প্রধানের স্বামী অর্থাৎ হাফিজুল শেখ, তিনিও কিন্তু একটা অভিযোগ, তিনি কিন্তু ধারালো অস্ত্রের কোপ মেরেছিলেন পুলিশের শরীরে, এমনটাই কিন্তু জানা গিয়েছিল। তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গতকাল রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে, ডোমকল থানার অন্তর্গত এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে ওই হাফিজুল শেখকে, এবং এখন পর্যন্ত অধরাই রয়েছে ওই মূল অভিযুক্ত সোহেল রানা অর্থাৎ রানা শেখ। তবে এই হাফিজুল শেখ, তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। তার মাধ্যমেই কিন্তু এই সোহেল রানা কোথায় আছে সেটা জানতে পারবে বলে আশা রাখছে পুলিশ। তবে এই যে হাফিজুল শেখ, তিনি প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামী, তিনিও কিন্তু এই যে দুঃখিত এই সোহেল রানাকে ছিনিয়ে নেওয়ার সময় যথেষ্ট পরিমাণে কিন্তু তিনি পুলিশের উপরে হামলা চালিয়েছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে গত এই বৃহস্পতিবার সকালেই কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছিল ডোমকল থানার পুলিশ, এবং আজ অর্থাৎ গতকাল রাতে একজনকে গ্রেপ্তার, মোট 5 জন গ্রেপ্তার হলো আজ পর্যন্ত। তবে এখনো মূল অভিযুক্ত সোহেল রানা, তিনি কিন্তু পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ, রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপাতত ধন্যবাদ তোমাকে। মৃত সাজ্জাক আলমের দেহ আনা হলো রায়গঞ্জ মেডিকেলে। সাজ্জাকের দেহ ময়নাতদন্ত করা হবে রায়গঞ্জ মেডিকেলে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তার। মৃত পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত বাংলাদেশে পালানোর চেষ্টার সময় সীমান্তে সাজ্জাক আলমকে পুলিশ গুলি চালায় এবং 3টি গুলি লেগেছিল তার, এবং তারপরেই মৃত্যু হয়েছিল অভিযুক্ত সাজ্জাকের। আজ তার ময়নাতদন্ত করা হবে, যার কারণে রায়গঞ্জ মেডিকেলের তার দেহ নিয়ে আসা হচ্ছে। মৃত সাজ্জাক আলমের দেহ নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ মেডিকেলে। সাজ্জাকের দেহ ময়নাতদন্ত করা হবে আজ রায়গঞ্জ মেডিকেলে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তার পাঞ্জিপাড়াতে। সেখানে যে ঘটনা ঘটেছিল, সে যখন পুলিশকে আড়াল করে পালানোর চেষ্টা করছিল, এবং সেই সময় বাংলাদেশে পালানোর চেষ্টার সময় তাকে লক্ষ্য করে গুলি করেছিল পুলিশ, এবং সেই ঘটনায় তার মৃত্যু হয়। আজ তার ময়নাতদন্ত করা হবে।
বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। এই নিয়ে আরো কথা বলবো। বিক্রমাদিত্য, ও সাজ্জাক আলম যার মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে, তার আজ ময়নাতদন্ত করা হবে, কি জানতে পারছো? একদম গতকাল সাজ্জাদকে নিয়ে প্রথমে রোদন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে রাখা হয়। এখান থেকে কিন্তু তাকে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পোস্টমর্টমের জন্য রাত্রি 9:30 নাগাদ রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হয়েছে, যেখানে তার আজকে পোস্টমর্টম হবে এবং ময়নাতদন্তের পরেই সমস্তটা তার বডিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি অভি, তার দেহ নেওয়ার জন্য কিন্তু গ্রামের লোক ইচ্ছুক নয়। অর্থাৎ তার দেহ কোথায় কি হবে তা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট জল্পনা রয়েছে। এলাকার মানুষ কিন্তু সাজ্জাদকে তাদের গ্রামে ঢোকার কোনো রকম পারমিশন দিচ্ছে না, অর্থাৎ সেখানে সেই গ্রামে তাকে নিয়ে যাওয়া হবে না, এটাই কিন্তু গ্রামবাসীরা কিন্তু জানাচ্ছে। অভি, আপাতত ধন্যবাদ তোমায়। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বাংলাদেশ পালানোর সময় সাজ্জাক আলম, তার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল, তার আজকে তার ময়নাতদন্ত করা হবে। যদিও তার দেহ তার গ্রামের কেউ নিয়ে যেতে চান না, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। আসবো পরের খবরে। বেলডাঙ্গা পুরসভার অস্থায়ী কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। জলের পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল, আবার তা নিয়েই বচসা তৈরি হয়েছিল, যার জেরেই খুন করা হয়েছে তাকে। বাঁচাতে গেলে আহত হন তার মেয়েও। বেলডাঙ্গা পুরসভার 23 পল্লীতে এই ঘটনা ঘটেছিল। জলের পাইপলাইন কেটে দেওয়া আর সেই নিয়েই গন্ডগোল বাঁধে, আর তারপরেই কুপিয়ে খুন করা হয় পুরসভার অস্থায়ী কর্মীকে বেলডাঙ্গাতে। সেখানে এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় এবং সেই সময় ওই পুরসভার অস্থায়ী কর্মীকে বাঁচাতে গেলে তার মেয়ে, তিনিও আহত হন এই ধারালো অস্ত্রের কোপে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে এখনো পর্যন্ত পরিবেশ। পাইপ লাইন কেটে দেওয়া, জলের পাইপ লাইন কেটে দেওয়াকে নিয়েই মূলত এই গন্ডগোলের সূত্রপাত হয়, আর তারপরেই এই হাতাহাতি, বচসা এবং খুনের ঘটনা ঘটে, যেখানে পুরসভার অস্থায়ী কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। কল্যাণ, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন তাকে এভাবে কুপিয়ে খুন করা হলো ওই পুরসভার অস্থায়ী কর্মীকে? দেখো অভিক, সেটা হচ্ছে সামান্য জলের পাইপ লাইনকে কেন্দ্র করে গন্ডগোল, এবং গন্ডগোলের জেরে এই সীতা ঘোষকে কুপিয়ে খুন করেছে পড়শি, তার নাম বরুণ ঘোষ বলে অভিযোগ। এবং এই বরুণ ঘোষকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে ঘটনা হচ্ছে আজকে বেলডাঙ্গা 13 নম্বর ওয়ার্ডের যে সীতা ঘোষ, তার বাড়ির একটা পাইপ লাইন, অর্থাৎ জলের পাইপ লাইন পাশের বাড়িতে যাচ্ছিল, সেই জলের লাইনটা কেটে দিয়েছিল বরুণ ঘোষ বলে দাবি। এবং যখন ওই জলের লাইন সম্পর্কে বলতে যাওয়া হয়, তখনই বরুণ ঘোষের সঙ্গে গন্ডগোল শুরু হয়। এবং এরপরই হঠাৎ করেই বরুণ ঘোষের ভাই বাড়ি থেকে হাসুয়া নিয়ে বরুণ ঘোষের হাতে তুলে দেয়। এরপরে এলোপাতাড়ি কোপাতে শুরু করে সীতা ঘোষকে। এবং এই ঘটনায় বাধা দিতে এসে রূপালী হাজরা নামে এখানকারই এক, অর্থাৎ এই সীতা ঘোষের নাতনি বলে পাওয়া যাচ্ছে, তাকেও কুপিয়ে দেওয়া হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে সীতা ঘোষ বেলডাঙ্গা পুরসভা অস্থায়ী কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, কারণ এভাবে একটা পাইপ লাইনকে কেন্দ্র করে হঠাৎ একজনকে কুপিয়ে দেওয়া হলো, একজন মহিলাকে, এবং তাকে খুন করা হলো, যার ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার যারা মহিলা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা জানাচ্ছেন ছোট্ট একটা ঘটনার কারণে এভাবে কুপিয়ে দেওয়া, এবং অভিযুক্ত যে তাকে অবিলম্বে গ্রেপ্তার যেমন করা হয়েছে, তেমনি তার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। ধন্যবাদ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মেদিনীপুর মেডিকেলে সকাল থেকেই উত্তেজনা, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রিন্সিপালের অফিসের সামনে সেখানে বিক্ষোভ চলছে। জুনিয়র চিকিৎসকদের এই বিক্ষোভ চলছে। 7 জুনিয়র চিকিৎসক, তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশন তুলতে হবে, এমনটাই দাবি জানানো হচ্ছে চিকিৎসকদের তরফে, যার কারণেই প্রিন্সিপাল অফিসের সামনেই বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যেই তারা আংশিক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল এই মেদিনীপুর মেডিকেল কলেজে, নিষিদ্ধ সেলাইন ব্যবহারের কারণে একটা শুধু মৃত্যু হয়েছিল, আরও 3 জন অসুস্থ রয়েছেন। সেই ঘটনা ঘটানোর পরেই
তারপরে এই জুনিয়র চিকিৎসকদের তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই 7 জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তুলতে হবে সেই দাবি জানানো হচ্ছে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে। প্রসূন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। প্রসূন, এই যে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত কি বিক্ষোভ সেখানে চালিয়ে যাচ্ছেন, কি দাবি তুলছেন তারা, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? যেটা দেখো, গতকাল রাত 11টা থেকে এরা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা অবস্থান বিক্ষোভে যাবে। তাদের যে জুনিয়র ডাক্তার মানে 7 জনকে যে সাসপেনশন করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, সেই সাসপেনশন যতক্ষণ না তুলে এরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে সূত্রের খবর। প্রশ্ন আরো একটা বিষয় জানতে চাইবো, যেভাবে প্রিন্সিপালের অফিসের সামনে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো বক্তব্য? যেটা বলা যেতে পারে, আজকে তো রবিবার সমস্ত দপ্তরই এক প্রকার বন্ধ। তো এখন অব্দি আমরা প্রিন্সিপালের অফিসের সামনে যে অবস্থান বিক্ষোভ হচ্ছে সেখানে কোনো আধিকারিকদের আসতেও দেখা যায়নি বা প্রিন্সিপালও এখনো পর্যন্ত পৌঁছননি তার অফিসে, যেহেতু আজকে রবিবার স্বভাবতই মনে করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, তারা কি আগামী দিনেও এভাবেই তাদের এই আংশিক কর্মবিরতি আন্দোলন তারা কি চালিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, জুনিয়র চিকিৎসকদের তরফে যেটা জানানো হয়েছে, যতক্ষণ না স্বাস্থ্য ভবন থেকে তাদের এই যে ডাক্তারদের সাসপেনশন ডাক্তারের তোলা হচ্ছে, পাশাপাশি যে এফআইআর এরও কথা বলেছে, এই এফআইআর যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং পাশাপাশি স্লোগানও দিতে শোনা গেছে যে তারা চাইছে উই ওয়ান্ট জাস্টিস, এবং পাশাপাশি লড়াই 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 চাই, এই ধরনেরও তারা স্লোগান দিয়ে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ তোমায়। প্রসূন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে। খুন করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। হুগলির ঘটনা, হুগলির আরামবাগের সালেপুর দাসপাড়াতে সেখানে এই ঘটনা ঘটেছে এবং যেখানে স্বামী, পুলিশ এখনো পর্যন্ত যেমনটা জানতে পেরেছে স্বামীর কাছ থেকে, যে অবৈধ সম্পর্কের জেরেই স্ত্রীকে খুন করেছে স্বামী এবং এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের সালেপুরের দাসপাড়াতে এবং এই ঘটনা ঘটানোর পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, এখনো পর্যন্ত থমথমে রয়েছে এলাকার পরিস্থিতি। স্বামী সে সন্দেহ করত যে স্ত্রী অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত রয়েছে এবং সেই সন্দেহের কারণেই খুন করেন তিনি তাঁর স্ত্রীকে এবং তারপর নিজেও আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। দীপাঞ্জন, কি ঘটনা ঘটেছে? দেখো, প্রথমে বলে রাখি, আরামবাগে যে সালেপুর গ্রাম আছে, সেই সালেপুর গ্রামের রণজিৎ দাসের সাথে বিয়ে হয়েছিল ঋতু দাসের। বিগত 15 বছর আগে তাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেরা দেখাশোনা করে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তারপর থেকেই এই বিগত 15 বছর এই শেষ হয়েছে। তো এখন যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে রণজিৎ দাস যেটা অভিযোগ করছেন যে তার স্ত্রীর নাকি অবৈধ সম্পর্ক রয়েছে কারোর সাথে। এই নিয়ে নিত্যদিনের অশান্তি চলছিল তাদের বাড়িতে। কাল গত রাতে তাদের সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় এবং ভোরবেলায় অর্থাৎ আজ ভোরেতেই তার স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ করেছে আরামবাগ থানাতে। এবং যেটা পরিচিত হচ্ছে যে জানা যাচ্ছে যে প্রায় ওদের বাড়িতে অশান্তি হতো, কিন্তু তারা বিশেষ কিছু জানে না কিভাবে খুন করেছে, কেনই বা করলো। কিন্তু রণজিতের মায়ের দাবি তার বৌমার অর্থাৎ ঋতুর অবৈধ সম্পর্ক জেরে তাদের মধ্যে অশান্তি চলতো বেশ কয়েক বছর ধরেই। একবার ঋতু যে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার সঙ্গে চলে গিয়েছিল, পুনরায় ফিরে আসে। তারপর থেকে অশান্তি আরো বাড়তে থাকে এবং এই ঘটনা ঘটেছে আজ ভোরে। রণজিৎ দাস তার স্ত্রীকে খুন করে আরামবাগ থানায় আজকে আত্মসমর্পণ করেছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ তোমায়। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে 7 জনকে। ভূমি রাজস্ব দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে আটক করা হয়েছে ট্রাক্টর ও মেশিন। নদিয়ার ফুলিয়ার উদয়পুরে সেখানে এই ঘটনা ঘটেছে। অবৈধভাবে মাটি কাটার চক্রকে ধরতে তৎপর হয়েছে প্রশাসন। ভূমি রাজস্ব দফতর আর পুলিশের যৌথ উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়, তারপরেই গ্রেফতার করা হয়েছে 7 জনকে। যেখানে অবৈধভাবে মাটি কাটা হতো সেখানে এমনই অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই এই ঘটনা সেখানে ঘটত। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রূপম, এখন পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো এই মাটি কাটার যে চক্র, সেই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে? দেখো গতকাল ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ যেভাবে যৌথ অভিযান চালায়, সেখান থেকে 5টি মাটির ট্রাক্টর, মাটি ভর্তি মাটির ট্রাক্টর এবং একটি জেসিবি বা মাটি তোলার যে মেশিন, সেটা কিন্তু বাজেয়াপ্ত করেছে। এবং এই ঘটনায় কালকে 6 জনকে গ্রেপ্তার করা হলে একজন সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ যখন এই রেড চলছিল তখনই কিন্তু পালিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে 7 জনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ এবং এই ভূমি রাজস্ব দপ্তরের যৌথ টিম, তারা মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। আজ সেই 7 জনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পুলিশ হেফাজত থেকে পাঠানো হয়েছে। এখন দেখার যে পুলিশ হেফাজত মঞ্জুর করেন কিনা রানাঘাট আদালত। তবে পুলিশ সূত্রে যেটা খবর, যে এই ঘটনার যে চক্র, সেই চক্রকে বের করতেই কিন্তু এরকম টহল বা এরকম অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে আরো চলবে। তবে যে বা যারা এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই ঘটনার যারা মূল চক্রী, তাদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ, এবং তার জন্যই আজকে তাদেরকে পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে। ধন্যবাদ তোমাকে। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। প্রিন্সিপালের অফিসের সামনেই বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। 7 জন জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতেই বিক্ষোভ। জুনিয়র ডাক্তাররা জানান যে তাদের এফআইআর যতক্ষণ না পর্যন্ত তোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে এবং সেক্ষেত্রে সাসপেনশন বাড়লো আরও এক চিকিৎসকের। সেলাইন কাণ্ডে আরও এক জুনিয়র চিকিৎসকের নাম জুড়ল তালিকাতে এবং এই নিয়ে সেলাইন কাণ্ডে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়। বিক্ষোভ জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। আপনারা জানেন যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এবার আরও একজন জুনিয়র চিকিৎসক, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই সেলাইন কাণ্ডে আরও এক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হলো। এই সাসপেনশন দেওয়া হয়েছে তাকেও এবং সেক্ষেত্রে এই সেলাইন কাণ্ডে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল। সেই তালিকায় আরও একজনের নাম জুড়ে গেল এই মুহূর্তে। জানিয়ে প্রতিবাদ সেখানে জারি রয়েছে, আংশিক কর্মবিরতিও চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জীব, আগেই আমরা দেখেছিলাম জুনিয়র চিকিৎসকদেরকে সাসপেন্ড করা হয়েছিল, এবার সেই তালিকায় আরো একজনের নাম উঠে এলো, কেন তাকে সাসপেন্ড করা হলো? হ্যাঁ, যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন মমতা ব্যানার্জি 12 জন ডাক্তারের নাম বলেছিল, তার মধ্যে 6 জন ছিল মেদিনীপুর, 6 জন ছিল জুনিয়র ডাক্তার এবং তারপরেও কিন্তু গতকাল যেটা জানা যায় যে জুনিয়র ডাক্তাররা জানা যায় আরো একজনের নাম কিন্তু জানা যাচ্ছে সে যেদিন অপারেশন হয়েছিল সেই সময় ওই অপারেশনের ওখানে ছিল, এরকমই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং তার জন্য তার নামও শোনা যাচ্ছে। এই একজনকে তাই 6 জন জুনিয়র এবং আরো একজন হলো, তাই মোট 7 জন জুনিয়র সহ 13 জন ডাক্তারের নামে কিন্তু সাসপেনশন অর্ডার এসেছে কলকাতা থেকে, স্বাস্থ্য ভবন থেকে। ধন্যবাদ তোমায়। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বন্ধ কারখানার ভিতরে শ্রমিক আবাসন থেকে উদ্ধার দেহ। কাঁকসার বামুনপাড়ায় সেখানে 2 জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। বন্ধ ছিল কারখানা আর সেই বন্ধ কারখানার ভেতর থেকেই শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। 2 জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে সেখানে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেখানে পাঠানো হয়েছে ইতিমধ্যেই দেহ দুটিকে। সেক্ষেত্রে ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন তাদেরকে এখানে এভাবে তাদের দেহ উদ্ধার করা হলো, সেই তাদেরকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুজিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কি প্রাথমিকভাবে কি অনুমান করা হচ্ছে? দেখো, দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদেরকেও খবর দেওয়া হয়েছে এবং যেহেতু তাদের উত্তরপ্রদেশে বাড়ি, তাই আসতে বেশ কিছুটা সময় লাগবে। তবে কাকসা থানার পুলিশ এবং স্থানীয় যারা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব রয়েছে তারাও গোটা বিষয়ে তারা ঘটনাস্থলে এসছে, কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং তৃণমূল শ্রমিক সংগঠনের যেটা দাবি, তারা এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন এবং ঘটনার তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কারখানা কর্তৃপক্ষের সাথে বসে এই বিষয়ে তারা ক্ষতিপূরণের বিষয়ে তারা আলোচনা বসবেন। যেটা জানা যাচ্ছে আজ সকালে ওই দুই শ্রমিকের এক আত্মীয় তাদেরকে ডাকতে আসে এবং ডাকার পরেই বেশ কিছুক্ষণ ধরে তাদেরকে ডাকাডাকির পরে যখন কোনো রকম শব্দ না পায় তখন অন্যান্য শ্রমিকদের বিষয়টা জানানো হয় এবং তারপরেই তারা দরজা ভেঙে তারা দেখে ঘরের দুটোই খাটে দুজন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। এরপরে কাকসা থানা পুলিশকে খবর দেওয়া হয়। কাকসা থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুইজনের দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং কারখানা কর্তৃপক্ষ এবং অন্যান্য শ্রমিকরাও কারখানায় আসে এবং তারা ঘটনা তদন্তের দাবি তুলেছেন এবং কাকসা থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ তোমাকে। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে যে খবরে আরো একবার নজর রাখবো মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে আরো এক ডাক্তার জুনিয়র চিকিৎসক তাকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেই আমরা দেখেছিলাম যে 12 জন জুনিয়র চিকিৎসক তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল নিষিদ্ধ সেলাইন ব্যবহারের যে ঘটনা, এবং সেই ঘটনার জেরে এবার আরো এক জুনিয়র চিকিৎসক